হাই এভরিওয়ান, গেছো দিদির আরেকটা নতুন রবিবারের গল্পে তোমাদের সবাইকে স্বাগত। আমি এই জায়গাটা কি সুন্দর দেখতে না, এই ভাঙা খড়খড়ি দরজা, জানলা, দরজা নাকি জানলা, জানলা, আর একটা সুন্দর লাল রং করা একটা দরজা। সো ইটস বিউটিফুল। বাই দ্য ওয়ে, আমি দাঁড়িয়ে আছি কলেজ স্ট্রিটে এবং এই জায়গাটা হচ্ছে সীতারাম ঘোষ স্ট্রিট। এবং সীতারাম ঘোষ স্ট্রিট একটা কারণে আমাদের কাছে ভীষণ আপন। সেটা হচ্ছে আমার বাবার বাড়ি এখানে সীতারাম ঘোষ স্ট্রিটে, এবং এখানে আমাদের একটা বহু পুরনো মন্দির আছে। এই মন্দির দয়াময়ী মন্দির নামে পরিচিত। এবং দয়াময়ী মন্দির, অ্যাকচুয়ালি দয়াময়ী হচ্ছেন দুর্গার একটা রূপ। এবং মা দয়াময়ীর মন্দিরটা 1257 সালে বাংলায় প্রতিষ্ঠা হয়েছে, যেটা কিনা ইংরেজিতে 1850 সাল। এবং এখন যদি হিসেব করি 175 বছরের পুরনো কিন্তু এই মন্দির। এবং এই মন্দিরটা আসলে আমাদের, খুব হামলি বলছি, আমাদের এটা আমার বাবার পরিবারের, এটা আমাদের একটা আশীর্বাদ, যেরকম একটা মন্দির আছে। তো এখানে এই যে মন্দির, এবং মন্দিরের ওপরে শ্রী শ্রী দয়াময়ী দুর্গা মাতা লেখা আছে, এবং দয়াময়ী মন্দির এবং 1257 সালটা লেখা আছে। এবং এখানে আমার ঠাকুরদা, তার বাবা বা তার বাবার কথা লেখা আছে। ইটস আ ভেরি প্রেশাস মোমেন্ট ফর আস, কারণ এখনকার মতন সময়ে তো খুব একটা এরকম বড় বাড়ি, মন্দির এরকম হয় না। বড় বাড়ি বাই দ্য ওয়ে আমাদের মোটেই নেই, কারণ একটা সময় ছিল, এখন আর সেসব নেই। ছোট্ট একটা বাড়ি আছে এই অঞ্চলে, আর এই মন্দিরটা আমাদের আছে। সো অল অফ আস আর উই আর ভেরি ইমোশনালি অ্যাটাচড উইথ দিস। এবং যেটা বক্তব্য, সেটা হচ্ছে 1 বছর বাদে বাদে আমাদের কিন্তু এই মন্দিরের কোট আনকোট পালা পড়ে, যেখানে আমাদের মা দয়াময়ের পুজো করার সৌভাগ্য বা সুযোগ আমাদের হয়। তো আমি আর বোন এখন লড়ে আমাদের পালাটা তুলে দেওয়ার চেষ্টা করি। তো এখন আপাতত একটু ভেতরে তোমাদেরকে ডাক, চলে এসো আমার সঙ্গে, দেখো দয়াময়ী মন্দিরটা কেমন। ঠিক এই হচ্ছে আমাদের মা দয়াময়ের মূর্তি। খুব মিষ্টি মুখটা ঠাকুরের, এবং একটা পাথরের ওপরে এটা তৈরি করা হয়েছে। তো এই আমাদের মন্দির সম্পর্কে বা তার ছোট্ট ইতিহাস সম্পর্কে আমি তোমাদের অবশ্যই শেয়ার করব, যেটা একটা অ্যাকচুয়ালি ঐতিহাসিক দলিল। এত বছরের পুরনো একটা বাড়ি এবং এত বছরের পুরনো পুজো, সেটা আমার মা, কাকিমা এবং আমার ভাই যে পুজোটা করে, ওরা তিনজনের মুখ থেকে আমি কিছু কিছু ঐতিহাসিক তথ্য বা মাইথোলজিক্যাল ফ্যাক্টস আই উইল সে, কারণ সেগুলোর ঐতিহাসিক বা সত্যতা আছে কিনা আমি জানি না, বাট আমি ডেফিনেটলি, অনেক সময় মিথ শুনতে ভালো লাগে, রাইট? তো আমি এটা শেয়ার করবো। তো পুজোর পুরো ব্যাপারটাই বেসিক্যালি আমরা এতটা করতেই পারি না, আমার ভাই এবং কাকিমা মিলেই এই বিরাট কর্মযজ্ঞটা আমাদের হয়ে সামলে দেন। তো এটাও আমাদের কাছে একটা উপরি পাওনা। তো দয়াময়ীমার ইতিহাস প্রায় 200 বছরের মতো, বা আরো বেশি হতে পারে। আনুমানিক 200 বছরের মতো এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন আমার দাদা শাশুড়ের মামা। তিনি হাওড়ার জগন্নাথ ঘাটে চান করতে গেছিলেন, ওখানে নাকি একটা পাথর পায়ে লেগেছিল। তা উনি অত গুরুত্ব দেননি, চলে এসেছেন। বলো। তা উনি যখন ওই পায়ে ঠেকেছিল পাথরটি, তখন উনি খেয়াল না করে বাড়ি চলে এসেছিলেন, এবং আসার পর ওই রাত্রিরেই তার স্বপ্নাদেশ হয় এবং বলে, তুই আমাকে পায়ে লাগলো নিয়ে গেলি না। তারপরেতে উনি বললেন, তুমি কে মা? আমি তো জানি না। তখন বলেছে, আমি দয়াময়ী দুর্গা, আমাকে নিয়ে যা। তখন উনি বলেছিলেন যে, আমি কি করে নিয়ে যাব বলুন মা, এরকম এত শক্ত আপনি ভারী জিনিস। তখন বলেছে, না আমি ভারী নয়, তুই আমায় নিয়ে যা, আমি একদম হালকা। তারপর উনি গিয়ে সেটা যখন কাপড়ে করে বেঁধে নিয়ে আসে, এবং তখন হ্যাঁ, এই একদম পুরো এই মূর্তি জগন্নাথ ঘাটে, হাওড়ার জগন্নাথ ঘাটে। তারপরে ওনাকে যখন নিয়ে এসছেন, তখন একদম পুরো হালকা শোলা। আরেকটা কথা বলো, যে আনা যখন হলো, এই যে এত অপূর্ব মূর্তিটা, এটা নিশ্চয়ই কেউ খোদাই করে পাথরের মধ্যে বানিয়েছে। এটা আমি বলছি, এটা হচ্ছে উনি বলেছিলেন যে বর্ধমানের কোনো এক নাম বলেছিলেন,
তো অমুক কারিগরকে দিয়ে আমাকে ওই অসুর, সিংহ এবং দয়াময়ী মূর্তিতে আমাকে স্থাপন করবে। আমার কথাই হচ্ছে, আমার উদ্দেশ্যই হচ্ছে মানুষের মঙ্গল করা এবং রোগ শোক থেকে মানুষকে উদ্ধার করা। কাজে তোরা আমাকে প্রতিষ্ঠা কর, তোদের ভালো হবে। এই কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে দলে দলে লোক এসে পুজোতে। আগে তো আমার শাশুড়ির কাছে শুনেছি সে লরিতে করে নাকি লোকজন আসতেন পুজো দিতে। অনেক নাম করা বিধানচন্দ্র রায়ের পেশেন্ট, সে বলেছেন, বিধানচন্দ্র রায় বলেছেন যে এ রুগীকে আমি সারাতে পারবো না। তখন তো অপারেশন টেবিলে মরেই যাবে, যখন তাও অপারেশনটা হোক। তা টেবিলে তোলা হয়েছে, তখন কে যেন ওইটার নাম, আমাদের দয়াময়ী তলার নাম শুনেছেন, তিনি এসে আমার ঠাকুমা শাশুড়িকে বলেছেন। তখন ঠাকুমা শাশুড়ি ওখানে ধর্ণা দিয়েছেন, এরকম শুয়ে থাকতেন বলে। শুয়ে থেকে ভোরবেলা উনি জেগেছেন, আর বাইরেতে কোলাস্তপুর গেটে তালা দিয়ে আমার দাদা শ্বশুর চলে যেতেন। তো ওইখানে উনি সকালে উঠে দেখেন একটা ফুল, তখন ওই ওদেরকে আসতে বলেছিলেন, তখন তারা সেই ফুলটা নিয়ে যেয়ে নাকি পেশেন্টের মাথায় ঠেকিয়েছিলেন এবং অলৌকিক ভাবে সেই ভদ্রলোক বেঁচে গিয়েছিলেন। বান্টু আমার ভাই, তো বান্টুর একটা ফুল ফ্লেজেড প্রফেশন আছে, কিন্তু তারপরেও মানে আমরা সত্যি সবাই ভীষণ গ্রেটফুল তোর প্রতি যে তুই না, কিন্তু তুই একটা ভালোবাসার সঙ্গে এই পুজোটা করে যাচ্ছিস। আমাদের এই জেনারেশনে আমাদের তো সত্যি তোর মতন না জ্ঞান আছে, নাকি পড়াশোনা করার ইচ্ছে আছে, নাকি এটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে যে কিছু কাজ লাগে সেটা আমরা করতে পারি। সো ইটস ডিফিকাল্ট। তো আমাকে একটু বল যে তুই কবে থেকে পুজোটা করছিস? আমার যখন পৈতে হয়েছিল 2011 সালে, আমার সব পৈতে হওয়ার পর থেকেই বাবার সাথে এসে বসতে শুরু করেছিলাম। ঠিক। পয়লা বৈশাখে এসে বসতাম, বাবার হাতে হাতে কাজ করতাম, সেই দেখে দেখেই আমার শেখা। আচ্ছা। তো শিখতে শিখতে আস্তে 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 হয়ে গেছে। তারপর বাবার স্যাডলি বাবার ডিমাইজের পরে আমাকে তো নিতেই হতো, আর তো কেউ করার ছিল না, তাই আমাকেই করতে হতো। ঠিক। তারপর থেকে আমি ফুল প্লেটেড হয়ে গেছি আর কি। ঠিক। আমি নিশ্চিত যে এত বছর ধরে করতে করতে এই পুরো কাজটার সঙ্গে মানে কাজের জায়গা ছাড়াও তোর একটা ভালোবাসা নিশ্চয়ই তৈরি হয়েছে। হ্যাঁ অবশ্যই ভালোবাসা তো আছে বলি না রে। মানে সারাদিন কালকে নাইট ডিউটি করার পরে এসে সকাল থেকে এসে ডিউটি করা, এটা ভালোবাসা টান। মানে ভক্তি শ্রদ্ধা না থাকলে তো এটা করা সম্ভব নয়, তার সাথে ভালোবাসাটাও আছে অবশ্যই। আর নিজের বাড়ির পুজো, এটা অবশ্যই অবশ্যই। আর এটাও একটা ঠিক যে বান্টু কতজনেরই বা এখন আমাদের মতন মানে এই পরিস্থিতিতে এসে কতজনেরই বা বাড়িতে পুজো হয়। এটা হচ্ছে খিচুড়ি উইথ আলু অ্যান্ড কড়াইশুঁটি। তো আমি যেটা করেছি বুনু সেটা হচ্ছে খিচুড়ির হাঁড়ি তো বিরাট বড় হয়, মানে অনেকটা করতে হয় এখানে, তাই আমি যেটা করেছি সেটা হচ্ছে আগে চাল ডাল জল দিয়ে ফোটাতে শুরু করে দিয়েছিলাম, আর আলাদা একটা ছোট কড়াইতে আমি ফোড়ন দিয়েছি, আর জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি অনেকটা টমেটো আর জিরে গুঁড়ো নুন হলুদ দিয়ে ওটাকে কষিয়ে নিয়েছি আগে, করে ওই ফোড়নটা এটার মধ্যে ঢেলে দিয়েছি। তো এখন আপাতত গ্যাস কমানো আছে, তেমন কিছু মহান করার নেই, এটা আস্তে আস্তে হবে। অনেকটা কড়াই তো জানি না, আর গ্যাস তো জানি না, আমার মনে হচ্ছে এটা মানে কোট আনকোট ঠাকুরের গ্যাস, এগুলো আমার মার সব ইনভেন্টেড সিস্টেম, তো আমি জাস্ট ট্রেডিশন কন্টিনিউ করছি। আর তো খিচুড়িটা এখন হচ্ছে, এদিকে আয় বুনু, এদিকে এখানে লাবড়া হবে, এই যে লাবড়ার জোগাড় দেখিয়ে দেব বুনু সবাইকে। এইটা হচ্ছে আমার টমেটো বাটা আছে, এটা পাঁচমিশালি সবজির জোগাড়, পাঁচমিশালি আছে, আর ওটা বাঁধাকপি লঙ্কা আদা কুচি, আর ওইখানে এই যে দেখাই এখানে আছে হচ্ছে মিষ্টি কুমড়ো আর আলু, আর আমি এবার পালং শাক দিচ্ছি। তো এই এবার বড়ি দিয়ে দিয়েছি, বড়িটা ভাজা হচ্ছে। এবার এতটা বড়ি আমার পক্ষে আবার অন্য জায়গায় পাত্রান্তর করা অসম্ভব, তাই জন্য আমি যেটা প্ল্যান করেছি, কিছুই খুঁজে পাচ্ছি না অ্যাজ ইউজুয়াল। পাঁচ ফোড়নটা কোথায় গেল কে জানে, দিদি পাঁচ ফোড়ন কোথায় রাখলাম, হ্যাঁ পেয়েছি। তো আমি যেটা করব সেটা হচ্ছে বড়ির মধ্যেই, বুনু একদম লাফিয়ে উঠছিল যে দিদি বড়ি সরা, কিন্তু এই এত বড়ি সরানো আমার ক্ষমতার বাইরে। আমি যেটা করব, স্বাদ একই রকম হয়, তো এটার মধ্যেই আমি পাঁচ ফোড়ন দিয়ে দেবো, তাতে যা হয় হবে, আমি শিওর যে ভালোই হবে। এই দিলাম পাঁচ ফোড়ন,
সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে মা কিনেছেন বোধহয় কি একটা ইমামি হেলদি টেস্টি মাস্টার্ড অয়েল বা কিছু ইঞ্জিন, সে মানে চোখ একদম জ্বলে সর্বনাশ হয়ে যাচ্ছে। এবার ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে, প্রথমে ছাড়ছি, প্রথম বলে কিছু নেই, যেটা হাতে পেলাম, আলু এবং মিষ্টি কুমড়ো। এটা হচ্ছে শর্টেস্ট ওয়ে, কারণ বড়ি তোলা উচিত ছিল, আমি অত বড়ি টড়ি তুলিনি। একটা ফাঁকা হয়েছে, এক। এবার এটা একটা মিশালি সবজি আছে, এই যে সেখানে আছে হচ্ছে মূলো, পটল, মিষ্টি আলু, বরবটি, গাজর অ্যান্ড সো অন। এইটাতে বাঁধাকপি কাটা আছে, বাঁধাকপি দিলাম। এই ডেচকিতে যতটুকু সবজি আটে ততটুকুই করব আর কি, বাকিটা আর একটা জায়গায় করতে হবে, উপায় নেই। পালং শাক আছে, পালং শাক অল্প করে দিচ্ছি, কারণ না হলে নাড়তে পারবো না। এটার মধ্যে যাবে শুধু হচ্ছে নুন আর হলুদ, টাটা সল্ট। বুনু, তোর সবচেয়ে অবাকের জায়গাটা একটু বলে দে, গেছো দিদির এতে, যে তুই অবলীলাক্রমে মাপের গল্পটা একটু বল। হ্যাঁ, তুই অবলীলাক্রমে কি করে হচ্ছে গিয়ে টেস্ট না করে সবকিছু এত পারফেক্টলি নুন চিনি মিষ্টি মশলা করিস, সেটা সারা জীবনের আমার কাছে বিস্ময়। কারণ আমি ভাবতেই পারি না যে কেউ এরকম করতে পারে। তো নুন হলুদ দেওয়া হয়ে গেছে, আমি এটার মধ্যে বেসিক্যালি আর দেবো হচ্ছে টমেটো, আর কিছুই আমার দেওয়া নেই। তো এটা একটুখানি মোটামুটি যতটুকু মেশানো যায় আর কি করে এটা চাপা দিয়ে দেবো, কারণ এটা যেই মাত্র কমবে সঙ্গে সঙ্গে ভালো করে অ্যাকচুয়ালি নাড়া যাবে। বেশ, এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে শাহি গরম মশলা, কারণ এত গরম মশলার গুঁড়ো করা সম্ভব হয়নি। এই যে 2টো প্যাকেট দিয়ে দিলাম। ও বাই দ্য ওয়ে, যেটা বলা হয়নি সেটা হচ্ছে এই হাঁড়িতে প্রায় 12 কাপ মতন চাল আর ডাল আছে, মুগ ডাল আর চাল মিলিয়ে। আর এটা হচ্ছে ঝর্ণা ঘি। ব্যাস, শেষ। চাটনি বানানোর পালা। টমেটো, আমসত্ত্ব, খেজুর, কিশমিশের চাটনি হয় আমাদের বাড়ি। প্রথমে শুকনো লঙ্কা দিলাম, তারপরে 5 ফোড়ন দিলাম, একটু গন্ধ বেরোলে খানিকটা আদা কুচি দিলাম, দারুণ গন্ধ বেরিয়েছে। সত্যি। হ্যাঁ দেবো তাহলে এবার। হ্যাঁ হ্যাঁ, ফোড়নটা দেখে নিতে হবে যে সুন্দর গন্ধও বেরোবে, সঙ্গে একটা রঙও ধরেছে। তো এখন টাইম হয়ে গেছে দিয়ে দেওয়ার। তো প্রথমেই যেটা দেব সেটা হচ্ছে টমেটো। সাইড করে ছাড়লে আর চারিদিকে পড়ে যায় না। টমেটোটা দিয়ে দিলাম। বাই দ্য ওয়ে, আমি টমেটো বেটে দিই কারণ আমার সুবিধা হয় তাতে। এখানে আছে হচ্ছে আমসত্ত্ব এবং খেজুর, দিয়ে দিলাম পুরোটা, কিশমিশ দিয়ে দিলাম। সঙ্গে যেটা দিতে হবে সেটা হচ্ছে নুন, অবশ্যই, এবং হলুদ, অল্প করে হলুদ। আমার মা বলেন, মানে চাটনিতে কেন হলুদ দেওয়া দরকার আমি জানি না, কিন্তু মাম্মা বলেন একটু হলুদ দিতে হয়। তো এই পুরোটা ভালো করে মিক্স করে চাপা দিয়ে দিতে হবে, কারণ তাহলে এই খেজুর আমসত্ত্ব সেগুলোও গলে যায়, আর টমেটোর তো একটা কাঁচা গন্ধ থাকে, সেটাও চলে যায় আস্তে আস্তে। তো আমি এটার পেছনে আর বিশেষ কিছু খাটি না, সত্যি শুধু একটু চাপা দিয়ে দিই আর কি। তো এই দিলাম চাপা। আর এইদিকে আমার ছেঁচড়াটা, চেহারাটা একটা সুন্দর ভদ্র চেহারা হয়েছে। এই যে এখন আমি কারকোল দিয়েছিলাম, তো কারকোলটা দেখছি এখনো সেদ্ধ হওয়া বাকি আছে। তো এই জন্য এটা একদম গ্যাস কমানো আছে এবং
অল্প গ্যাসেই হচ্ছে। ভিডিওতে যেটা দেখা যাচ্ছে না সেটা হচ্ছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, কারণ আমি অনেকটা বড়ি দিয়েছি। আমাদের বাড়িতে দয়ামিতলায় মাছ দিয়ে ভোগ রান্না করা হয়, মাছ যায়। তো আগে প্রায় মানে আমরা যখন কলেজে পড়তাম, যাদবপুরে পড়তাম, তখনই দেখেছি 4 রকমের মাছ হতো, তার মধ্যে একটা কই মাছ একটা ইম্পর্টেন্ট ছিল। তো আমি আর আমার বোন যবে থেকে এই পুরো ভোগ রান্না ইত্যাদি দায়িত্ব নিয়েছি, আমরা হয়তো কিছুটা অপদার্থ, আমাদের যারা আগে করতেন আমার মা কাকিমা তারা অনেক বেশি হয়তো এফিশিয়েন্ট ছিলেন, ফলে আমরা এতটা পারি না। তো আমাদের 2 রকমের মাছ আমরা করি, কাতলা মাছের কালিয়া এবং ইলিশ মাছের ভাপা টাইপের কিছু সর্ষে বাটা। তো এখন যেটা করছি সেটা হচ্ছে, কাছে আয়, এটা হচ্ছে অড়হর ডাল। আমাদের আজকের দিনে নবমীর দিন ভাত ডাল হয় ভোগ, বাকিগুলো তোমাদের বলবো। তো এটা অড়হর ডাল হয়ে গেছে। চিনিটা দিতে ভুলে গেছিলাম, চিনি দিলাম, আর লাস্টে ফিনিশিং টাচ হিসেবে ঘি দিলাম। ইলিশ মাছ এর সর্ষে টাইপের ভাপা টাইপের কিছু করব। তো আগে যেমন আমাদের সব ইলিশ মাছ ভাজা হতো, তো সেটা আমি বন্ধ করে দিয়েছি, কারণ এত খাটনি খাটা যায় না সিরিয়াসলি। মানে তো এখন যেটা করি সেটা হচ্ছে সব মেখে টেখে বসিয়ে দিই। তো প্রথমেই যেটা দিলাম ইলিশ মাছের মধ্যে সেটা হচ্ছে দই, এরপরে সানরাইজের সর্ষে পোস্ত গুঁড়ো 2 প্যাকেট দিচ্ছি। এখানে প্রায় 3টে ইলিশ মাছ আছে, তো অনেকটাই মাছ, 3 কেজির ওপরে মাছ আছে আমার ধারণা। তা আমি প্রায় 600 গ্রাম মতন দই দিলাম। এরপরে দেব হচ্ছে নুন এবং হলুদ আর কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। নুন দিলাম, আন্দাজ করে নুন দিতে হবে অনেকটাই, আপাতত 3 চামচ দিলাম। এবং হলুদ দিলাম, কাঁচা লঙ্কাটা জোগাড় করতে ভুলে গেছি, কাঁচা লঙ্কাটা পরে দিয়ে দিতে হবে। আর এই হচ্ছে সর্ষের তেল। এবার ভালো করে মেখে নেওয়ার পালা, মেখে এই কড়াইতে দিয়ে দেবো। ইলিশ মাছ মাখানোর পরে এভাবে আমি কড়াইতে একদম ওপর থেকে কাঁচা লঙ্কা ভেতরেও কাঁচা লঙ্কা দিয়েছি, আর এখন জাস্ট ওপর থেকে সর্ষের তেল দিয়ে দিলাম, একটু বেশি সর্ষের তেল লাগে। তো এবার চাপা দিয়ে জাস্ট বসিয়ে দেবো, এটা নিজের মতন হতে থাকবে। এরপরে কালিয়া করতে হবে কাতলা মাছে, তো ওই দিকে চলে যেতে হবে আর কি। তো এটা এবার চাপা দিয়ে দিলে আস্তে আস্তে নিজেই হতে থাকবে। আমাদের নবমীর পুজো শেষ হয়ে গেছে, সেটা দেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমাদের সবার বা আপনাদের সবার ভালো লেগেছে। আমরা এখন ভোগ নিয়ে বসেছি, একটু ভোগটা দেখাবো, একটু ক্যামেরাটাও সামনে আনলে ভালো হয়। এটা আমাদের তো মাছ ভোগ হয়, তো ইলিশ মাছ, এটা পায়েস, ভাত আছে, ফুলকপি আলুর ডালনা, 5 ভাজা আছে, চাটনি, এটা কাতলা মাছের কালিয়া আর অড়হর ডাল। তো এটা আমাদের ভোগের থালি। তো 3টে আমাদের থালা সাজাতে হয়, তো সেটা মা দয়াময়ীকে ভোগ দেওয়া হলো এবং ভোগ পর্বটা এবার শেষ হয়ে গেল। এবং এখন একটুখানি আমরা আশেপাশে কয়েকজনকে খাবার আমরা একটু দিই। তো এই আশা করছি আজকের রবিবারের গল্প তোমাদের সবার ভালো লেগেছে, বা আমি মেবি
কিছু হলেও একটু হালকা ফুলকা হলেও কিছু নতুন ইনফরমেশন বা একটা পুরনো বাড়ির পুরনো ইতিহাস, বাট ইটস আ নিউ হিস্ট্রি ফর অল অফ ইউ। সো আমার মনে হয় আমি একটু শেয়ার করতে পেরেছি। আজকের মতন এই অবধি। বুনু কিছু বলতে চাও? বাই বাই, সবাইকে শুভ পুজো। পুজো খুব ভালো কাটুক, পুজোর পরের সময় আরো ভালো কাটুক। সবাই ভালো থাকো। বাই বাই। বাই বাই এভরিওয়ান, টেক কেয়ার। সবাই ভীষণ ভালো থেকো, ভালো রেখো সবাইকে। শুভ শারদিয়া, এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং গেছো দিদি। বাই বাই।